হাই ফ্রেন্ডস, এখন আমরা বেরোতে চলেছি তোমাদের জন্য একটা সারপ্রাইজ জায়গার জন্য। তোমরা আমাদেরকে দেখো, আমরা সবাই মিলে এখন যেতে চলেছি। চলো সবাই থাকবে। আজকে আমরা কোনো কমেডি ভিডিও দিচ্ছি না, আজকে একটা খুব সুন্দর একটি জায়গা আপনাদেরকে নিয়ে আমরা চলে যেতে চাইছি। আপনারা দেখতে থাকুন। পাম্প কম ছিল, কারণে আমরা পাম্প করে নিলাম। আমরা এখন হতে থাকবো মনে দাঁড়িয়ে আছি, যে আমাদের এটা হতে থাকবো মা কালী স্থান, খুব জাগ্রত জায়গা। দেখছেন আমাদের দুই বন্ধু এখানে অপেক্ষা করছিল। ওরা ওদের গাড়িতে তেলের সমস্যা হয়েছিল, ওরা তেল বয়ে নিল গাড়িতে। এবার চলুন আপনারা সেই বিশেষ জায়গাটি আপনাদেরকে আমরা দেখাবো। আমাদের সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আপনারা দেখছেন আমরা কাশিমবাজার চত্বরে দিয়ে যাচ্ছি। তো বাঁ হাতে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে কাশিমবাজার ছোটো রাজবাড়ির রাস্তা। তো আপনাদেরকে কাশিমবাজার ছোটো রাজবাড়িও আপনাদেরকে দেখাবো, সরি ছোটো রাজবাড়ি না, বড় রাজবাড়ি, সেটা আপনাদেরকে দেখাবো পরে ব্লগের মাধ্যমে। আজকে আপনাদেরকে যে জায়গাটা নিয়ে যাচ্ছি আপনারা চলুন আমার সাথে। আপনারা এই ব্যাগটা দেখলেন, এটা ভাটপাড়ার মোড়, সুন্দর জায়গা এবং বিখ্যাত জায়গা। পরে সব জানাবো আপনাদেরকে, ব্লগের মাধ্যমে জানাবো। আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল গাড়ি ছেড়ে হাত ছেড়ে গাড়ি চালাচ্ছে। খুব সুন্দর একটি মন্দির তৈরি হচ্ছে আমাদের বাপ্পা। আপনারা মা দুর্গার মন্দির আপনারা দেখছেন, এটা নীলতলা হাইরোড। এই রাস্তাটি চরম ব্যস্ততম রাস্তা এবং এই রাস্তাটি খুব সতর্কভাবে গাড়ি চালাতে হবে। বন্ধুরা আপনারা যখনই আসবেন রাস্তাটি খুব সতর্কভাবে গাড়ি চালাবেন। আপনারা দেখছেন ব্যস্ততম রাস্তা, কি রাস্তা, আর এখন পুজোর সময়। বন্ধুরা আপনারা যারা আসবেন এই রাস্তাতে সাবধানে গাড়ি চালিয়ে নিজের গন্তব্যস্থানে যাবেন। আমাদের মতিঝিল, এটা বাইরে থেকে মতিঝিল দেখেননি, মতিঝিলের যে ভিউটা, বাইরে থেকে যে ভিউটা দেখেন আপনারা, সুন্দর একটি ভিউ। বন্ধুরা আমরা রাস্তা তো অনেক ভিউ, সেখানে আমরা একটুখানি বিশ্রাম নিলাম, ঠান্ডা জায়গা থেকে আমরা একটু দাঁড়ালাম। এরপর এখান থেকে আর বেশি না 5 মিনিট আপনাদেরকে আমরা দেখাতে চলেছি এই বিশেষ জায়গাটি। আপনারা দেখতে থাকুন। আমরা রাস্তা চলেছি এই বিশেষ জায়গাটি, এখান থেকে আমরা বাঁ দিকে টার্নিং নেব। বাঁহাতে সোজা আমরা সেই বিশেষ জায়গাটি। বন্ধুরা আপনাদেরকে অনেক অসুবিধা পাওয়ালাম, অপেক্ষা শেষে আমরা চলে এসেছি সেই বিশেষ জায়গাটি। এবার আপনাদেরকে ভেতরে গিয়ে প্রবেশ করে আমরা দেখাবো যে আসলে এই জায়গাটির মধ্যে কী জন্য বিশেষ জায়গাটি বিখ্যাত। আপনাদের চলুন যাওয়া যাক, চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি সেই বিশেষ জায়গাটি, রাধা মাধব মন্দির। তো বন্ধুগণ চলুন আমাদের সাথে, ভিতরটা আপনাদেরকে দেখাই। চলুন যাওয়া যাক। আপনাদেরকে একটি বিশেষ কথা বলে রাখি যে এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির। মানা হয় যে এটি মোগল সাম্রাজ্য থেকে মন্দিরটি রয়েছে। তো এই মন্দিরটি খুব একটি জাগ্রত মন্দির, এর পেছনে একটি ইতিহাস আছে। তো আপনাদেরকে সেই ইতিহাসটি এখন বলবো না, পরে আপনাদেরকে এখন দেখছেন ভগবানকে এখন ভোগ দেওয়া হয়েছে, ওই কারণে আপনাদেরকে ভগবানের বিগ্রহটি আপনাদেরকে এখন দেখাতে পারলাম না। তো কিছুক্ষণ পর গেট খুলে দেওয়া হবে, তো আপনাদেরকে দেখাবো সেই ভগবানের বিগ্রহটি, ভগবানের মূর্তিটি আপনারা সবাই দর্শন করবেন। এবং তো ঠিক আছে, আপনারা তাহলে এখন আমাদের যে মন্দিরের সাইট সিন সেগুলো আপনারা দেখুন, আমাদের সাথে থাকুন পাশে।
দেখলেন খুব সুন্দর একটি দৃশ্য, এদিকে মন্দির, ওইদিকে মতিঝিলটা এবং ওইদিকে মতিঝিল পার্ক রয়েছে। খুব সুন্দর একটি দৃশ্য, এই দৃশ্য মানে খুবই বিরল। যদিও আমি এখানে প্রথম এসেছি, আমি কিছুই জানি না, তো আজকে আমি কিছু বলবো না, কিছুই না, আজকে আমি শুধু দেখবো। আজকে সব আমার ফ্রেন্ডস বুবাই বলে দেবে। ঠিক আছে। এটা একটি হরিতলা, দেখুন দর্শন করুন। এই জায়গাটা একটি বিশেষত্ব হলো এখানে আপনারা অনেক রকম গাছ দেখতে পারবেন, নিত্য নতুন অনেক রকম গাছ, বহু প্রাচীন গাছ, যে গাছগুলো সচরাচর সব জায়গায় দেখা যায় না। আপনারা এখানে সেরকম অনেক রকম গাছ দেখতে পারবেন। বন্ধুরা, এখনও ভগবানের ভোগ নিবেদন চলছে, তো এখনও ভগবানের ভোগ নিবেদন যে পর্বটি সেটা এখনও শেষ হয়নি। তো একটু পরেই গেট খুলে দেওয়া হবে এবং আপনারা ভগবানকে দর্শন করতে পারবেন। বন্ধুরা, এখন আমরা ভগবানের প্রবেশদ্বার মানে গেট খোলার অপেক্ষায় আমরা বসে আছি ভগবানের দর্শন করার জন্য। শেষে আপনাদেরকে বলবো অ্যাকচুয়ালি এই মন্দিরের আসল ঘটনাটা কি, মন্দিরটি কীভাবে প্রতিষ্ঠা করা হলো, মন্দিরের প্রতিষ্ঠা কীভাবে করা হলো, আপনাদেরকে সব বিস্তারিত জানাবো। আপনারা সব জানতে পারবেন যদি আপনারা দেখতে থাকেন, এবং আপনাদেরকে অনেকটা অপেক্ষা করানোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, এখানে একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, প্রতিদিনই এখানে সেই ব্যবস্থাটি রয়েছে। আপনারা এখানে যদি মনে করেন যে ভোগ খাবেন, তো আপনাদের এখানে প্রভু আছেন, তার ফোন করে দিয়ে সকালের দিকে ফোন করে দিলেন, তিনি ভোগের সমস্ত আয়োজন করবেন। এখানে ভোগ বেশি না, মাত্র 100 টাকা মূল্যে এখানে গোবিন্দ ভোগ দেওয়া হয় এবং ভোগের আয়োজন এখানে প্রতিদিন করা হয়। তো আপনারা আসতে পারেন এবং আমাদের এই মন্দিরটিকে এবং ভগবানকে দর্শন করতে পারেন। আমরা এখন কথা বলবো এই স্বামী মহারাজের সাথে। চলুন এনার কাছ থেকে মন্দিরের ব্যাপারে সব কিছু আমরা জেনে নিই। অশোক। তো প্রভু মহারাজ, আমরা আপনাদের কাছ থেকে একটুখানি জানতে চাই এই মন্দিরটা কীভাবে প্রতিষ্ঠা হলো এবং মন্দিরটির বিশেষত্ব কী, তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমরা। এই মন্দিরটা প্রতিষ্ঠিত পার্টিকুলারলি কেউ করেনি। বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরের শ্রীজীব গোস্বামী শ্রীপাঠ, সেখানে শ্রীজীব গোস্বামী যখন বৃন্দাবনে লীলা করছিলেন সেই সময় তার শিষ্য হরিপ্রিয়াকে নির্দেশ করলেন যে রাধা মাধবকে গৌরমণ্ডলে নিয়ে যাও। সেই সময় মানে আজ থেকে প্রায় 500 বছর আগে গৌরমণ্ডল বলতে বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম এই নিয়ে বোঝাতে হচ্ছে গৌরমণ্ডল। মহাপ্রভু যে এলাকায় বেশি বিচরণ করেছে, নির্দিষ্ট কোনো জায়গা বলেনি, কী করবে ওরা শেষমেশ গৌরমণ্ডলের রাজধানী হিসেবে ধরা হতো নদিয়াকে, যেহেতু নদিয়ায় গৌরসুন্দর এসছেন মহাপ্রভুর জন্মস্থান। নদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, রুট ধরে যে গঙ্গা, তখন তো রাস্তাঘাট ছিল না, তখন বাস ট্রেনও ছিল না, গঙ্গার ধারে ধারে আসছে, মাথায় করে নিয়ে বিগ্রহ নিয়ে আসছে। এই বিগ্রহকে বলা হয় সেবা বিগ্রহ। সেবা বিগ্রহ অর্থাৎ প্রতিদিন যে বিগ্রহের সেবা হয় সেটাকে সেবা বিগ্রহ বলা হয়। এবং এই বিগ্রহ কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে গেলে পরে একদম সেবা দিতে দিতে নিয়ে যেতে হয়। যখনকার যে সেবারই নিমিত্তে আমার ডান সাইডে যে এখন বর্তমানে মধ্যে আগে গঙ্গা ছিল, গঙ্গার তীরে মাধবীকুঞ্জে রাধা মাধবকে রেখে সেবা টিবাতে বিশ্রাম নিচ্ছিল। সেই সময় যিনি নিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন বংশীবদন গোস্বামী, তিনি হচ্ছেন শ্রীজীব গোস্বামীর প্রশিষ্য। সেই বংশীবদন গোস্বামী যখন সেবা দিয়ে যখন ক্লান্তি এসছে, শরীর হেঁটে এসছে, একটু আলিশ নিয়েছে, সেই সময় স্বপ্নাদেশ হয় যে আমাকে আর নিয়ে যাস না, এখানে যা। তখন রাধা মাধবকে ওই মাধবীকুঞ্জে, আমার পেছনে যে পেছনটাই মানে মন্দিরের পেছনটাই যে 4 বছরের পুরোনো গাছ, সেই মাধবীকুঞ্জে রেখে রাধা মাধব সে বুঝে চলতে লাগলো। এটা ছিল হচ্ছে 1609 সালের ঘটনা। 1704 সালে মুর্শিদ কুলি খান নাম অনুসারে মুর্শিদাবাদ, মানে মুর্শিদাবাদের জন্মেরও প্রায় 100 বছর আগে রাধা মাধব এখানে। মুর্শিদ কুলি খান পরে আরও 3টে নবাব, তারপরে সিরাজ যখন নবাব হলো, সিরাজের মাসির খুব রাগ হলো। সিরাজের মাসি চক্রান্ত করতে লাগলো যে কী করে সিরাজকে ক্ষমতা থেকে অপসারণ করবে, এবং তার সাথ হিসেবে ধরলো সিরাজের মানে বিশ্বস্ত সেনাপতি। সেই সেনাপতির সাথে হাসিটি বেগম সালা পরামর্শ গেলাম, হাসিটি বেগম সাথে ছিল ইংরেজরা। দেখে এখানে অনেক কিছু হলো। তার মাঝে কী হলো, এটা মানে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। মোটামুটি আমাদের ধরা যায় 1754-55 সালের দিকে হাসিটি বেগম রাধা মাধবের যে দুপুরবেলায় আরতি হয়, সন্ধ্যার সময় আরতি হয়, সেই আরতির যে ঘণ্টার শব্দ, সেই ঘণ্টার শব্দে মুসলমানদের নামাজ আছে, সেই নামাজে তার ব্যাঘাত হচ্ছিল। তো সেই ঘাসিটি বেগম তার হাজব্যান্ড, তার স্বামী হচ্ছে নবাব নেওয়াজেশকে নিতে বললো যে পরে কার জন্য ঘণ্টা বাজাচ্ছে। তো নবাব নেওয়াজেশ পেয়াদা পাঠালো, পেয়াদা এসে দেখে যে ঘণ্টা বাজাচ্ছে, পুজো করছে। তখন নবাব বললেন যে ওদেরকে উড়ে যেতে বলো, বেগমের খুব অসুবিধা হচ্ছে। তো সেই সময় সেবাই যিনি ছিলেন তিনি হচ্ছেন তৃতীয় নবাব সেবাই, লক্ষ্মীনারায়ণ গোস্বামী।
লক্ষ্মীনারায়ণ গোস্বামী নবাব টবাব পুজো উনি গতানুগতিকভাবে পুজো করে যাচ্ছে। নবাব এইভাবে যাবেন, একটা কাজ করেন, একটা পাত্রে করে ওদের নিষিদ্ধ মাংস পাঠিয়ে দাও, পালিয়ে যাবে। তো লক্ষ্মীনারায়ণ গোস্বামী যখন সেবাই, তখন ভ্যাসিটি বেগমের মানে স্বামী একটা পাত্রে করে পেয়াদা মারফত গোমাংস পাঠালো, এবং সে মানে পাত্র ঢাকা পাত্র। সেই সময় লক্ষ্মীনারায়ণ গোস্বামী নবাব পাঠিয়েছে শুনে ওই অবস্থায় নিবেদন করে যায়। নিবেদন করে যাওয়ার পরে পাত্র গিয়ে নবাবের সামনে খুলে দেখেছে পদ্ম ফুল। প্রথমত নবাব বিশ্বাস করেনি, পরবর্তীতে নবাব অনেক চেষ্টা তদবির করেছে। শেষমেশ কিছু একটা ঘটনা ঘটেছিল, কারণ হচ্ছে সেই সময় নবাব নেওয়াজে রাধা মাধবকে চুনাখালী পরগনা দান, যখন নবাবী রাজ শুরু হয়, তখন এই এলাকাটা তো পুরোটাই নবাবদের কবজায় ছিল। তো সেই নবাবরা তখন রাধা মাধবের সেবার জন্য একটা পরগনা দিয়েছিল। সেই পরগনাটার নাম ছিল চুনাখালী পরগনা। সেই পরগনা থেকে রাধা মাধবের সেবা পুজো চলে আসতো। এই 1609 টু 2024, এই যে 415 বছর রাধা মাধব নন স্টপ, মানে একদম কোনো রকম প্রতিবন্ধকতা নেই, কোনো রকম অসুবিধা নেই। এখানে অনেক কিছু ঘটনা ঘটেছে, এখানে মানে অনেক অনেক ঘটনা ঘটেছে। সব ঘটনাকে রাধা মাধব একদম কাছে টেনে নিয়ে তার সেবা এবং সেবা উজ্জ্বল 415 বছর থেকে চালিয়ে আসছে। সবচেয়ে বড় মানে আমাদের পরম্পরা। আমি বর্তমানে 13 নম্বর সেবাই, এবং তার আগে যারা ছিলেন ওখানে লেখা আছে, এখানে মন্দিরের বারান্দায় লেখা আছে সেবাই পরম্পরা। এইখানে আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে শিয়ালদা লালগোলা যে রেল লাইন, সেই রেল লাইনের লালগোলার প্যাসেঞ্জার ট্রেনে উঠে মুর্শিদাবাদ স্টেশনে নেবে, যে কোনো টোটো অটো টাঙ্গায় থেকে বললেই হবে রাধা মাধব মন্দির, 3 কিলোমিটার রাস্তা। আর বহরমপুর লালগোলা যে লাইন আছে বা জিয়াগঞ্জের যে লাইনটা আছে বাস লাইন, সেই বাস লাইনে আসলে পরে শ্রীপাঠ কুমারপাড়া বললে বা রাধামাধবতলা বললে পরে গাড়িতে নামিয়ে দেয়। বহরমপুর শহর থেকে 10 কিলোমিটার, লালবাগ শহর থেকে 3 কিলোমিটার। এই হচ্ছে রাধা মাধব, এবং রাধা মাধব মতিঝিলের পূর্ব পাড়ে অবস্থিত। এই সংক্ষিপ্ত ইতিহাস। ধন্যবাদ মহারাজজিকে। মহারাজ ছিলেন, মহারাজকে প্রণাম দিলাম আমাদের। ঠিক আছে বন্ধুরা, তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এখানে আমাদের এই মন্দিরে যেটা তুমি বলছিলে ভাই, ভোগেরটা যেটা তো মহারাজজি যেটা বলেছেন একদম সম্পূর্ণ। হ্যাঁ, আর এখানে আপনারা যদি আসতে চান, এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে। মাত্র 100 টাকা মূল্যে এখানে ভোগ দেওয়া হয়। তো আপনারা অবশ্যই আসতে পারেন। এই খুব সুন্দর একটি জায়গা এবং খুব সুন্দর একটি মন্দির। মহারাজজির সাথে কথা বলার পর তিনি আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণকে যে ভোগ নিবেদন করা হয়েছিল, সেই ভোগ আমাদেরকে তিনি দিলেন। এবং সে কী বলবো বন্ধুগণ, অপূর্ব সুন্দর খেতে এই ভোগটি। তো আমরা খাচ্ছি, সত্যি আজকে আমরা ভাগ্যবান, নিজেকে ভাগ্যবান মনে করছি এই ব্লগটি করতে এসে। তো চলো বন্ধুরা, আমাদের এই ব্লগটি যদি তোমাদের সবাই ভালো লেগে থাকে, তো আমাদের পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করুন। আর ইউটিউবে দেখে থাকলে বেশি করে শেয়ার করুন, বেশি করে লাইক করুন, বেশি করে কমেন্ট করুন এবং বেশি করে সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।